ইরেক্স টক্সের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে রয়েছেন সৈয়দ সাইদ আল সিফাত, যিনি বর্তমানে মালয়েশিয়ার একটি মেরিন একাডেমিতে ক্যাডেট হিসেবে আসলে রয়েছেন, এবং তার যে পড়াশোনার যে জার্নিটা সেটা এইচএসসি লেভেল পর্যন্ত বাংলাদেশে হয়েছে, এবং উচ্চশিক্ষার জন্য তিনি দেশের বাইরে গিয়েছেন। তো সিফাত সম্পর্কে আমার বন্ধু সিফাত, তোকে স্বাগত জানাই আজকের এপিসোডে। হ্যাঁ, আমাকে অনেক অনেক ধন্যবাদ তোর সাথে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, সো প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে আফটার এইচএসসি এক্সাম আমাদের আসলে অধিকাংশই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ভর্তি পরীক্ষা দেয়, সেখানে পড়াশোনার জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যাদের মেডিকেল সেক্টরে পড়ার ইচ্ছা থাকে সেখানে, বা ইঞ্জিনিয়ারিং এ। তো আসলে তুই সেই দিকে কি গিয়েছিলি কিনা, বা এটা ছাড়াও অন্য কোনো প্ল্যান ছিল কিনা, এবং পরবর্তীতে আসলে দেশের বাইরে এবং এই সেক্টরটাতে আসলে কেন গেলি, মানে কিভাবে আসলে তুই এই পরিকল্পনাগুলো সাজিয়েছিলি? আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমি বলবো আমার এইচএসসির কথাটা। তো অনেকেরই স্বপ্ন থাকে যে এইচএসসির পর সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অথবা অথবা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু এক্ষেত্রে আমার প্ল্যানটা ছিল একটু ভিন্ন রকম। মানে আমি আসলে আমার লাইফে চেয়েছিলাম একটা ডিসিপ্লিন লাইফ, যেখানে হচ্ছে আমি আমার যেই আমি ছোটবেলা থেকে যে এনভায়রনমেন্ট এ আমি বড় হয়েছি, তো সেই এনভায়রনমেন্ট থেকে যেটা আমি চেয়েছি সেটা হচ্ছে আমি আর্মিতে যাবো, অথবা হচ্ছে আমি ডিফেন্স এর কোনো একটা সেক্টরে আমি যাবো। তো সেজন্য কিন্তু হচ্ছে আমি এইচএসসির পর থেকেই আইএসএসবির যে কোচিং গুলো আছে, তো সেখানে আমি আমি যাওয়া আসা করতাম। এবং আমার প্ল্যান ছিল যদি আইএসএসবি তে না হয় তাহলে আমি দেশের বাইরে লেখাপড়া করতে যাবো। তো সেক্ষেত্রে আমার সেই ধারণা থেকেই হচ্ছে আমি আইএসএসবি তে আমি ট্রাই করেছিলাম। কিন্তু ১ম বার আমার হয়নি। আমি রেড কার্ড পেয়েছি একদম চতুর্থ দিনে। তো এরপরে আমি চেষ্টা করছিলাম যে আমি যাতে হচ্ছে বাহিরের কোনো দেশে আমি স্কলারশিপ নিয়ে আমি যেতে পারি। তো সেই লক্ষ্যেই আমি কাজ করছিলাম। তো আর মাঝখানে আমার ইয়ার যাতে মিস না হয়, আমার যেই বছরটা সেটা যেন আমার মিস না হয়, এজন্য আমি ড্যাফোডিলে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ? আমার প্ল্যান ছিল যে আমার যদি বাই এনি হাউ আমার বাহিরেরটাও আমার যদি না হয়, তাহলে আমি পরবর্তীতে আমি যেন হচ্ছে ৪র্থ বছরে যে আমি ক্রেডিট ট্রান্সফার করে যেন আমি বাহিরে যেতে পারি। তো সেটাই আমার মেইন প্ল্যান ছিল। তো আমার ড্যাফোডিলে ১ সেমিস্টার পার করতে না করতেই হচ্ছে আমি এই বাহিরে এই স্কলারশিপটা আমি পেয়ে যাই। এটা হচ্ছে আমি জানতে পারি আমার এক বন্ধুর মাধ্যমে। আ সে আমাকে বলেছিল যে এইরকম হচ্ছে মালয়েশিয়াতে স্পন্সরশিপ দিচ্ছে। আ এটা হচ্ছে MISC, অর্থাৎ মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন। এটা মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী একটি জাহাজ কোম্পানি। হ্যাঁ, তো এরা হচ্ছে স্পন্সরশিপ দিচ্ছে বিদেশি স্টুডেন্টদেরকে। আ এবং হচ্ছে এরা ৫ বছর মেয়াদি এরা একটি চুক্তি করছে। যে এরা আমাকে ফুল স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসছে। অর্থাৎ আমার থাকা, খাওয়া, আমার প্লেন টিকেট সবকিছু এরাই প্রোভাইড করছে। কিন্তু আমার এদের কোম্পানিতে ৫ বছর আমাকে সার্ভিস দিতে হবে। তো সেই চুক্তিতেই কিন্তু হচ্ছে আমাকে এখানে তারা নিয়ে আসছে। এবং আসার আগে তো হচ্ছে অনেক ভার্বাল টেস্ট থাকে, অনেক লিখিত এক্সাম থাকে। তো সেই ধাপগুলো উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু হচ্ছে একজন ক্যাডেট সে এমআইসির ফাইনাল স্পন্সরশিপ পেয়ে আসতে পারে এখানে। তো সেক্ষেত্রে আমি লাকি, এটা আমি বলতেই পারি। হ্যাঁ? তো যেহেতু আমি এই সুযোগটা আমি পেয়েছি। আচ্ছা, এখানে যদি বলি তাহলে হচ্ছে প্রসেসটা আসলে কি ছিল, এবং তুই কবে থেকে আসলে এটাতে অ্যাপ্লাই করলি, কবে, দেন তারপরে ফাইনালি কবে জানতে পারলি যে তুই আসলে যাচ্ছিস, এবং যে কার্যক্রম এটা আসলে কতটুকু সময় নিয়েছে? আচ্ছা, তো ১ম এ আমি যদি বলি যে আমি যখন ড্যাফোডিলে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলাম, তো তখনই হচ্ছে আম আমি হচ্ছে আমার আইএসএসবি তে 2nd টাইম এপ্লাই করার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। এবং আইএসএসবির কল আপ লেটার আমার হাতেও তখন ছিল। কিন্তু তার পাশাপাশি আমার কোচিং এর সাথেই লিংক আপ করা ছিল মানে আরেকটা এমআইসির যে ইন্টারন্যাশনাল এজেন্ট, তো তার সাথে আমার সামহাউ দেখা হয় এবং সে আমাকে বলে যে এরকম এমআইসি এরকম একটা স্পন্সরশিপ দিচ্ছে। তো এইটাতে কিন্তু হচ্ছে আমি এপ্লাই করতে পারি। তো যেহেতু আমি দেখলাম যে এটা একটা বিদেশি কোম্পানি এবং এমআইসি এনার্জি সেক্টরে টপ 10 এর ভিতরে একটা লিডিং কোম্পানি। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই অপরচুনিটিটা নেয়াই যায়। তো সেজন্য আমি তখন থেকেই এপ্লাই করে স্টার্ট করলাম। এবং এর পাশাপাশি আমার আইএসএসবির প্রোগ্রেসও চলতে থাকে। পাশাপাশি আমার ড্যাফোডিলও কিন্তু চলতে থাকে। তো এই ৩ টা জিনিস আমি সমান্তরালভাবে কিন্তু আমি কন্টিনিউ করছিলাম।
তো এরপর যখন দেখলাম যে না আমার স্পন্সরশিপ এসে গেছে সবকিছু ওকে, তখন আমি দেখলাম যে আমি আইএসএসবির জন্য আরেকবার ট্রাই করব কিনা, কারণ যেহেতু আমার কোলাবরেটরটা তখন সামনে ছিল। হ্যাঁ, কিন্তু এরপরে যেটা হলো যে আমি তখন ভাবলাম যে আমার আইএসএসবি কিন্তু কোনো গ্রান্টেড কোনো বিষয় না। আমি সেখানে গেলে আমি সাকসেসও হতে পারি, আমার ফেইলিউরও হচ্ছে আমার ভাগ্যে লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এই স্পন্সরশিপটা আমি ছাড়তে চাইনি, এই অপরচুনিটিটা আমি হচ্ছে হাতছাড়া করতে আমি চাচ্ছিলাম না। তো সেজন্য কিন্তু হচ্ছে আমি আইএসএসবি তে সেকেন্ড টাইম না গিয়ে আমি কিন্তু হচ্ছে এখানকার স্পন্সরশিপ আমি কিন্তু হচ্ছে এটাতে আমি অ্যাপ্লাই করলাম, এবং ফাইনালি আমি এই সিদ্ধান্ত নিলাম যে আইএসএসবি বাদ দিয়ে এটাই হোক আমার গন্তব্য। আচ্ছা, তো এখানে তো থাকে না যে অনেকে আসলে ফ্রড থাকে, যারা আসলে এরকম শিক্ষা দিতে বুঝায় যে বাইরে গিয়ে একটু শিক্ষা নিতে পারবা, এত টাকা লাগবে, এত কম খরচের মধ্যে করে দিব। তো ওই সময় কি এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা যে এটা তো না, এখানে আসলে ফ্রডের কোনো বিষয় থাকে না, কারণ যেহেতু হচ্ছে আমরা সরাসরি এমআইসির যে ইন্টারন্যাশনাল এজেন্ট, তো তার কাছ থেকে আমরা যেহেতু হচ্ছে এবং হচ্ছে আমরা তার থ্রুতে যেহেতু হচ্ছে আমরা আসছি, তো সেক্ষেত্রে এটা আসলে ফ্রডের কোনো বিষয় থাকে না। এবং এমআইসি থেকে হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে আমাদেরকে ইমেল করা হয়েছিল, তাদের যে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস থাকে, তো সেখান থেকে আমাদের মেল করা হয়েছিল, সবকিছুর আমরা কনফার্মেশন পেয়েছি, আমরা অফার লেটার পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার কাছে এটা মনে হয়নি যে এরা ফ্রড হতে পারে। আমরা ক্রস চেক করে অনেক ভেরিফিকেশন করে আমি অ্যাডভাইস করব আমি সবাইকে এরপর যেন স্টেপস গুলো নেয়। আচ্ছা, তো এইটা আসলে তারা মানে বাংলাদেশ থেকে আসলে কতদিন পর পর শিক্ষার্থীদেরকে নেয়, এটা কি নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, আর এই নেক্সট কবে নিতে পারে এই ধরনের কোনো কিছু জানা আছে কিনা তো? না, এটা আসলে কোনো গ্রান্টেড কোনো বিষয় না। এটা হচ্ছে এই স্পন্সরশিপের ব্যাপারটা আমি যদি বলি, এটা কিন্তু অনেক দিন পরে বাংলাদেশে এটা চালু হয়েছে। অর্থাৎ এর আগে আমাদের ব্যাচে যারা আসছিল, এরা এরা হচ্ছে আহ, সর্বশেষ মনে হয় 2016 সালে বা 2015 সালে মনে হয় সর্বশেষ বাংলাদেশের জন্য এরা স্পন্সরশিপ এরা দিয়েছিল। এবং এই এত বছরে কিন্তু ওরা বাংলাদেশের জন্য ওরা স্পন্সরশিপটা ওপেন করে নাই। তো আমরাই হলাম 2024-এর আমাদের এই যে একটা একটা ব্রেক থ্রু নিয়ে আসছে। আহ, আমরাই প্রথম ব্যাচ এই অনেক বছর পরে যারা হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি, এবং আমরা এই স্পন্সরশিপটা আমরা গ্র্যাব করতে পেরেছি। এখন নেক্সট ইনটেকে ওরা কবে দিবে এটার কিন্তু হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এডুকেশন সিস্টেমটা আসলে কেমন, মানে এটা কি আসলে বাংলাদেশে নর্মাল আর্মি ক্যাডেট বা আদার্স যে ক্যাডেট গুলো আছে তাদের আসলে যেভাবে করা হয় বা যেভাবে লাইফস্টাইল বা ওইরকম কিনা, নাকি টোটালি এটা ইউনিভার্সিটির মতো একটা সিস্টেমে চলে? আর হচ্ছে এখানকার লাইফটা আসলে কেমন কি যাচ্ছে, মানে প্রতিদিন কি কি কাজ করতে হয় বা এগুলো? এটা আসলে আমাদের একদম সরাসরি ভার্সিটির মতোও না, এটা একটা একাডেমি। তো একাডেমির লাইফ স্টাইলটা যেরকম হয়, তো এটা সেরকমই থাকে, যেহেতু আমরা এখানে অফিসার ক্যাডেট হিসেবে আমরা আছি। তো আমাদের এটা একটা সেমি রেজিমেন্টাল একাডেমি, অর্থাৎ এটা ফুল রেজিমেন্টাল না। এটা এইখানে হচ্ছে আমাদের পিটি, প্যারেড, আমাদের রোল কল এবং হচ্ছে সবকিছুই আমাদেরকে এখানে এখানে করতে হয়। আমাদের আইন কানুন মেনে চলতে হয়। তবে এটা অতটাও বেশি স্ট্রিক্ট না। তো আমাদের আমাদের সুবিধার কথা ভেবে আমাদেরকে অনেক অপরচুনিটি, অনেক ফ্যাসিলিটিস এই একাডেমি আমাদেরকে প্রোভাইড করছে অলরেডি। তো সেক্ষেত্রে আমি বলবো না যে এটা ভার্সিটির মতো, এটা একটা একাডেমি, এটা একটা সেমি রেজিমেন্টাল একাডেমি, অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স দের লাইফ স্টাইলটা যেরকম হয়, এটা কমপ্লিটলি ওরকম না হলেও তার আদলে এই একাডেমিটা চলছে। আচ্ছা, তো তোর কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশ মিলিটারি একাডেমি, মানে তুই যদি আসলে আর্মিতে সুযোগ পাইতে আর কি, অফিসার ক্যাডেট, হুম। তো আচ্ছা। ওইটার বিষয়ে তো অনেক নলেজ আছে, তো কি মনে হয় যে ওইটার থেকে এটা অপরচুনিটি কিনা, প্লাস হচ্ছে ইন ফিউচার এটাকে তোকে কি অনেক কিছু দিবে কিনা? এখন আমি যদি এই দুইটা বিষয়কে আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আসলে এটা কম্পারিজনে যায় না। কেন আসলে এটা কম্পারিজনে যায় না? কারণ আর্মিতে যারা যায় এরা কিন্তু এদের যে অ্যাম্বিশন, এদের যে ইচ্ছা, এটা কিন্তু অন্যরকম থাকে। আর যারা মেরিনে আসে এদের ইচ্ছা কিন্তু আবার অন্যরকম থাকে। যেমন আর্মিতে গেলে সেখানে কিন্তু বেতনাদি যে খুব বেশি মানে যে এটা যে খুব বেশি দেয় এমন কিন্তু না। সেখানেও হচ্ছে একটা অ্যামাউন্ট দেয়, একটা বেতন দেয়। কিন্তু তার সবচেয়ে বড় যে সম্মান সেটা হচ্ছে তার র‍্যাংক, তার পোশাক, তার হাতের অস্ত্র এবং তার ভিতরের যে দেশপ্রেম আছে এটা। তো আর এইখানে আমাদের যে মেরিন সেক্টরে আমাদের যেই মেইন টার্গেট থাকে সেটা অবশ্যই সম্মান, তো অবশ্যই এখানে আছে। তারপর এখানে কিন্তু মোটা বেতনের কিন্তু এখানে স্যালারি দেওয়া হয়।
তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের এখানে টার্গেট থাকে হচ্ছে আম, এখানে আসলে যেমন সে সম্মানও পাবে, পাশাপাশি একটা একটা অ্যাডভেঞ্চারাস লাইফও সে এখানে পাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের বছরে 6 মাস হচ্ছে আমাদের সমুদ্রে থাকতে হয়, আমাদের ফ্যামিলি ছাড়া সমুদ্রে থাকতে হয়। তো এটা একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, প্লাস হচ্ছে অনেক মোটা অঙ্কের বেতন। হ্যাঁ, তো এইটার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন রকম, আর আর্মির উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে কমপ্লিটলি ভিন্ন রকম। হ্যাঁ, তখন আমি বলবো এটা আসলে মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে যে আসলে কে কোনটা চাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে একাডেমিতে যে 4 বছর তোকে পড়াশোনা করতে হচ্ছে, এখানে আসলে তোকে কি কি ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, এবং তার পরবর্তীতে তোর থেকে আসলে মানে যদি বলি গিভেন, তাহলে তোকে কিছু দিচ্ছে, তো এইটা আসলে চুক্তিটা আসলে কেমন? আচ্ছা, তো আমার এখানের যে কোর্সটা আছে এটা 3.5 বছরের কোর্স। অর্থাৎ আহ, দুই দুই বছর হবে এখানে একাডেমিক কোর্স, আর 1 বছর হবে ইন্টার্নশিপ। এটা হচ্ছে আমাদের যে এমআইসি যে জাহাজগুলো আছে সেই জাহাজে ইন্টার্নশিপ হবে। তো এরপরে আসার পরে 5 মাসের একটা কোর্স হবে, এটাকে বলা হচ্ছে প্রিসি কোর্স। এই প্রিসি কোর্সের মাধ্যমে আমরা কিন্তু ফুললি আমরা অফিসার র্যাঙ্ক কিন্তু হচ্ছে যে আমরা আমরা লাগাতে পারবো, এবং ফাইনালি হচ্ছে আমরা অফিসার হিসেবে হচ্ছে আমরা জয়েন করতে পারবো শিপে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এখানে আসলে ফ্যাসিলিটিস গুলো আসলে কিভাবে দিচ্ছে, তো ফ্যাসিলিটিস কিন্তু হচ্ছে আসলে আম, একটা একাডেমির যতটুকু দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে এটা আরো অনেক বেশি দিচ্ছে। এখানে আমাদের স্টুডেন্টস অ্যাফেয়ার কাউন্সিল আছে। এরপরে হচ্ছে এখানে আমাদের যারা সিনিয়র আছে, এখানে এন্টি বুলিং সিস্টেম খুবই অ্যাক্টিভ। অর্থাৎ কোনো সিনিয়র আমাদেরকে এখানে কোনো ধরনের জ্বালাতন করতে পারে না। হ্যাঁ, তো এবং আমাদের রিপোর্টের ব্যবস্থা আছে। আমরা যদি কোনো কিছু মনে করি যে না এটা আসলে ঠিক হচ্ছে না, সেটা আমরা আমরা ডেফিনেটলি এটা আমরা রিপোর্ট করতে পারি, এবং সাথে সাথে কিন্তু ওইটার অ্যাকশন নেওয়া হয়। এবং এখানে লেখাপড়াটাও খুবই ফ্রেন্ডলি। এখানের যারা লেকচারার আছে, এখানের যারা ইনস্ট্রাক্টর আছে, এরা খুবই ফ্রেন্ডলি, এবং ওনারা হচ্ছে আমাদেরকে সবসময় ট্রাই করেন যে আমরা যেন রেজাল্ট ভালো করতে পারি। এবং আমার কাছে মনে হয় যেটা অন্য অন্য আমি যত একাডেমি আমি দেখেছি, আমি যদি স্পেশালি বাংলাদেশের একাডেমির সাথে আমি যদি কম্পেয়ার করি, হ্যাঁ, আমি কোনো একাডেমিক আমি খারাপ বা হচ্ছে আমি কোনটা বড় কোনটা ছোট আমি এরকম বলছি না। আমি ফ্যাসিলিটির কথা বলছি, আর যে আসলে এখানে ফ্যাসিলিটির দিক থেকে যদি কোনো একাডেমি এগিয়ে থাকে, তো সেটা হচ্ছে আমি বলবো যে আমাদের একাডেমিটা কিন্তু অনেক অনেক এগিয়ে আছে অন্য অন্য একাডেমির থেকে। লাইক কিছু এক্সাম্পল দে যে আসলে মান্থলি তোদেরকে কত টাকা দিচ্ছে এখন, বা আর মানে আদার্স কি ফ্যাসিলিটি গুলো আসলে দিচ্ছে, মানে একদম ভিতরের কথা বলে ফেল। আচ্ছা, ঠিক আছে। তো ভিতরের কথা হচ্ছে কি যে আমাদের সাথে তো তাদের তো একটা ডিল করা আছে যে আমরা 5 বছর যাবত হচ্ছে আমরা এমআইসির শিপে হচ্ছে আমরা আমাদেরকে সার্ভিস দিতে হবে, এবং হচ্ছে আমাদের আমরা যারা অফিসার ক্যাডেট, আমরা যারা এমআইসির স্পন্সরশিপ নিয়ে হচ্ছে আমরা আছি, এদের জন্য কিন্তু হচ্ছে এমআইসির সকল সুযোগ সুবিধা কিন্তু একদম ফ্রি। অর্থাৎ আমরা যখন শিপে থাকবো, আমাদের বাসায় আসা যাওয়ার যে প্লেন ফেয়ার সবকিছু ওরাই দিবে। এবং আমি শিপে থাকা অবস্থায় আমি যে এক্সাম গুলো দিব আমার প্রমোশনের জন্য, সেই এক্সামের তো ফি লাগে, সেই ফিটাও কিন্তু হচ্ছে এমআইসি দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো এবং হচ্ছে শিপে আমাদের অন্য অন্য যত ফ্যাসিলিটি আছে, আমাদের হচ্ছে আমাদের কাজের আমাদের সুবিধার ক্ষেত্রে যত কিছু আমাদের লাগে, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ইন্টারনেট বিল থাকে, বা হচ্ছে শিপের আরো অনেক আনুষঙ্গিক কিছু খরচ থাকে। তা আমাদের কিন্তু কোনো খরচ লাগছে না, আমাদের কিন্তু সবকিছুই কিন্তু হচ্ছে ফ্রি। এটা কিন্তু এমআইসির কাছ থেকে কিন্তু হচ্ছে যে মানে অলরেডি আমরা এই ফ্যাসিলিটি গুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, আর এখন বর্তমানে আমরা ক্যাডেট হিসেবে যখন আমরা আছি, আমাদের প্লেন টিকিট তো হচ্ছে এমআইসি দিচ্ছে। আমরা প্রত্যেক সেমিস্টার ব্রেকে আমরা যখন আসছি, তো প্লেন ফেয়ার কিন্তু এমআইসি থেকে কিন্তু দেয়া হচ্ছে। পাশাপাশি আম, পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমাদের এরা কিন্তু হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে পড়াশোনা করছি, আমাদের আনুষঙ্গিক যে খরচ, যে খরচটা আমাদের হয়ে থাকে পকেট মানি, এটা 300 রিঙ্গিত, অর্থাৎ অর্থাৎ বাংলাদেশি টাকায় 9,300 টাকার মতো। হ্যাঁ, 9,300 বা এরকম এর কাছাকাছি রেঞ্জে হবে। তো এই অ্যামাউন্টটা আমরা প্রতি মাসে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তো হচ্ছে যে এবং আমাদের খাবারের যদি আমি কোয়ালিটি বলি, খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ ভালো। একদম খুবই যে খাওয়া যায় না এমন না। খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ ভালো। কিন্তু আমি বলব যে যারা বাংলাদেশ থেকে যারা আসে বা যারা ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা আসে, তো আমাদের খাবারের কিন্তু একটা কমন টেস্ট থাকে। কিন্তু এখানে কিন্তু আসলে মানে ঐরকম খাবারটা পাওয়া যায় না। এখানে মালয়েশিয়ান ভার্সন যেটা থাকে, ওরা অনেক মিষ্টি খেতে পছন্দ করে।
তো সব খাবারের মধ্যেই মোটামুটি মিষ্টির একটা আমেজ থাকে। হ্যাঁ? তো এটা ১ম ভালো লাগে, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে আমাদের বাংলাদেশী খাবারটাকে হচ্ছে আমরা অনেক বেশি মিস করি এখানে। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি, এবং অবশ্যই আমরা এখানে যখন আসছি, আমাদের বাহিরে আমরা যখন যাই, আমরা আমাদের বিভিন্ন কাজে, হয়তোবা আমরা এয়ারপোর্ট যাবো, অথবা আমি অসুস্থ হয়ে গেলাম, আমি হসপিটাল যাবো। তো ট্রান্সপোর্টের সিস্টেম আমাদের এমআইসি থেকেই দেওয়া হয়। মানে আমাদের হচ্ছে যে আমাদের যে ভ্যান থাকে, আই মিন যে কভার্ড ভ্যান, কভার্ড ভ্যান বলতে আসলে এখানে মালয়েশিয়াতে বোঝে যে মাইক্রো বাসগুলো আছে না? তো সেই মাইক্রো বাসগুলোতে এখানে ভ্যান বলে। তো আমি যদি এখানে ভ্যান বলি, অনেকে হয়তো মনে করবে যে হয়তো সেই রিক্সার ভ্যানগুলো হয়তো আমি বলতেছি। আসলে এরকম আসলে ঐরকম না। এটা হচ্ছে মাইক্রো বাসটাকে এরা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে এরা ভ্যান বলে। হ্যাঁ? তো সেই মাইক্রো বাসগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়। প্লাস হচ্ছে আমাদের হসপিটালের যত খরচ, যা কিছু আছে সবকিছুই এমআইসি থেকে দেওয়া হয়। যেমন আজকে হচ্ছে আমার টনসিলের ব্যথাটা খুব বেশি বাড়ছে। আর হচ্ছে আমার সর্দি কাশি আমার সেই গত কাল থেকেই আছে। তো আজকে আমি গিয়েছিলাম আমাদের যেখানে যে সিক বে আছে, সেখানে গিয়েছিলাম। তো আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে। সবগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট। আমাদের কিন্তু কোনো ধরনের লাগে নাই। কিন্তু এইটা এইটা যারা স্পন্সরশিপ স্টুডেন্ট যারা না, এরা যদি এখানে পড়তে আসে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু তাদের খরচ হবে। বাহিরে যাওয়া বলো, বা হচ্ছে যে এই হসপিটালের কথা যদি বলি, বা আদার্স আমি যে কথাগুলো বলি, সব জায়গাতেই তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এটার বিষয় কিন্তু আছে, কিন্তু এবং আমরা সেই জায়গা থেকে আসলে আমরা অনেক ফ্রি, আমরা অনেক সুবিধা পেয়ে থাকি আরকি। এই সুযোগটাও আছে। যারা হচ্ছে সেলফ পে স্টুডেন্ট যারা আছে, তো এরাও হচ্ছে এখানে পড়াশোনা করতে পারে। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা যারা সাধারণ বাংলাদেশী স্টুডেন্ট যারা আমরা থাকি, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা বিলং করি, তো তাদের জন্য আসলে মানে এই অ্যামাউন্টটা কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায়। কারণ এরা ৩.৫ বছরে এরা চার্জ করে প্রায় বাংলাদেশী টাকায় ৬৫ লক্ষ টাকা। হ্যাঁ? তো ৬৫ লক্ষ টাকা, এটা বাংলাদেশের যে মিডল ক্লাস ফ্যামিলি আছে এদের জন্য কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো সেজন্য আমার কাছে মনে হয় যে এখানে যারা বাংলাদেশী স্টুডেন্ট যারা আসে, এরা সবাই ট্রাই করে যে স্পন্সরশিপ নিয়ে আসার। তবে এখানে আরো অনেক বাংলাদেশী স্টুডেন্ট আছে যারা কিন্তু সেলফ পেতে আসছে। তো এটা কিন্তু অনেক কমন। অর্থাৎ আমাদের এখানে স্পন্সরশিপ স্টুডেন্টের চেয়েও এখানে সেলফ পে স্টুডেন্ট কিন্তু হচ্ছে এখানে সংখ্যায় বেশি। হ্যাঁ? আমাদের স্পন্সরড স্টুডেন্ট এখানে সংখ্যায় কম, এবং এই স্পন্সরশিপটা কিন্তু আসলে এটা পেতে হলে অনেক ধাপগুলো পার হয়ে আসতে হয়। তো তো অনেকে আছে যে এখানে স্পন্সরশিপের জন্য আসলে এপ্লাই করেছিল। কিন্তু হয়তোবা কোনো কারণে উনারা পায়নি। এজন্য এরপরে তারা সেলফ পে স্টুডেন্ট হিসেবে এপ্লাই করে এখানে এসেছেন। তাহলে এখন তো তোর এখানে তো যদি ৩.৫ বছরের টোটাল কোর্সটা তো সম্পন্ন করতে হবে, এরপর আসলে ভবিষ্যতে আসলে কি পরিকল্পনা, মানে এদের আন্ডারে তো ৫ বছর তোকে কাজ করতে হবে বাধ্যতামূলক, তারপর হুম। আসলে কি করার প্ল্যান আছে বা এখন আমার প্ল্যান যেটা, আমি খুবই ঘরকুনে মানুষ। হ্যাঁ, আমি আসলে ঘর ছাড়া অতটা আমি বাহিরে বের হই না। আমাকে যারা চেনে তারা বলতে পারবে যে আসলে আমি কতটা ঘরকুনে মানুষ। তো আমার ঘরের প্রতি একটা টান, এটা আমার তো অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমার যেটা প্ল্যান, এখন ভবিষ্যতে কি হয় সেটা তো আল্লাহ পাক বলতে পারবেন, বা আল্লাহ পাক উনি জানেন ভালো। কিন্তু আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে ওনাদেরকে তো ৫ বছর, বা এমআইসি কে তো হচ্ছে ৫ বছর আমাকে সার্ভিস দিতে হবে। তো এরপরে আমি যদি ক্যাপ্টেন হয়ে যাই, তো ক্যাপ্টেন হওয়ার পরে হচ্ছে আমি ২-৩ বছর চাকরি করব। তো এরপরে আমি হচ্ছে এই জবটা ছেড়ে দিয়ে আমি তখন হচ্ছে যে অন্য জবে আমি সুইচ করব। তো সেই প্ল্যানিং আমি করতেছি। এখন কতটুকু বাস্তবায়ন করতে পারি সেটা সেটা আল্লাহ ভরসা। তবে আমি আমি চেষ্টা করছি যে এই চাকরিটা আমার জন্য ১০ বছরের বেশি করতে না হয়। কারণ আমি মনে করি যে আসলে পৃথিবীতে আমরা আসছি একটা সার্টেন সময়ের জন্য। সেখানে বছরে আমি যদি ৭ থেকে ৮ মাস আমি যদি সাগরেই থাকি, তাহলে আমার ফ্যামিলিকে দেয়ার মতো টাইম কিন্তু আসলে অনেক বেশি কমে যায়। এবং আমি মনে করি যে এই যে আমার বাবা-মা, আমার কাকা, আমার আমার আন্টিরা আছে, আমার খালা-খালুরা আছে। তো উনারা কিন্তু সবসময় বেঁচে থাকবেন না। এমন একটা সময় আসবে যে উনারা কেউ নাই, শুধু আমি একা আছি। তখন কিন্তু এই যে সময়গুলো, যেই সময়টা আমি তাদের ছাড়া সাগরে কাটিয়ে ফেলেছি, তো সেই সময়টা কিন্তু তখন আমার কাছে অনেক বেশি মানে প্রেশিয়াস ফিল হবে, যেটা অনেক
তো এই জন্য কিন্তু হচ্ছে আমি সবসময় ভাবি যে না আমি 10 বছর চাকরি করব, এরপরে আর চাকরি বাকরি আমি করব না, এরপরে হচ্ছে যে আমি অন্য জায়গাতে আমি সুইচ করবো আর কি। এই প্ল্যানিংটা নিয়ে চলতেছি। আচ্ছা, এমনিতে যদি কেউ চায় যে হচ্ছে আমি ধর যে 5 বছর এখানে করলো কাজ, এরপরে বাংলাদেশে এসে হচ্ছে সেম কাজটাই করবে, ওইটার সুযোগ বা অন্য কোনো কান্ট্রিতে যদি ভালো কোনো অপরচুনিটি মানে থাকে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। এমআইসি তো 5 বছর ধরে রাখতেছে, কারণ সত্যি কথা বলতে যে এখানে এখানে যারা সিফেয়ারার আছে, এই দেশে সিফেয়ারারদের অনেক বেশি দাম, অনেক বেশি হচ্ছে এখানে প্রায়োরিটি দেওয়া হয় এবং অনেক ডিমান্ডও খুব বেশি। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু হচ্ছে এমআইসি স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসছে, যাতে আমরা 5 বছরের আগে অন্য কোনো কোম্পানিতে মুভ করতে না পারি। হ্যাঁ, তো এই আমাদের স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসে, কারণ এরা কিন্তু একটা কোম্পানিতে বেশি দিন থাকে না, 2-1 বছর থাকে, এরপরে কিন্তু যেই যেই জায়ান্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে এরা কিন্তু সুইচ করে। তো যেহেতু 5 বছর মেয়াদি হচ্ছে আমার চুক্তি, তো 5 বছর পর আমি চাইলে তখন যে কোনো কান্ট্রিতে আমি তখন সুইচ করতে পারবো, বা আমি তখন যে কোনো কোম্পানিতে আমি তখন সুইচ করতে পারবো। এই স্বাধীনতাটা এটা সব সিফেয়ারদেরই আছে। আচ্ছা, সো লাস্ট প্রশ্ন হচ্ছে যে আমাদের তো আসলে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে অধিকাংশই আমাদের আসলে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আসলে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আসলে, এবং আচ্ছা। থাকে আসলে এটা আসলে কারণ হচ্ছে গিয়ে যে আমাদের আসলে ফ্যামিলি গুলো বেশিরভাগই হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। তো আসলে নাচেই তো আমাদের দেখা যাচ্ছে আসলে যদি প্রাইভেট ইউনিভার্সিটি খরচের কথা বলি তাহলে প্রচুর আসলে। তো এর থেকে বাইরে হুম। করা একটু ভালো। তো তুই আসলে কি সাজেস্ট করবি এই যারা আসলে স্টুডেন্ট, যারা বিশেষ করে আমাদের জুনিয়র যারা আছে, এবার ধরে যে 2027 দিবে বা 25-এ দিয়েছে, কি সাজেস্ট করবি আসলে আপনার এইচএসসি আসলে কি করা উচিত কিন্তু লাইফে? না, এটা আসলে ডিপেন্ড করে, মানুষের স্বপ্ন থাকে। যেমন আমি আমার স্বপ্নের কথা বলেছিলাম। আমি আপনার লাইফের একটা ওয়ের কথা বলেছিলাম, যেই ওয়েটা আমি ফলো করছিলাম তখন। আর হয়তো অনেক বেশি নয়েজ আসছে, কারণ আমি তো রুমে একা না, আমার রুমে আরো অনেক মালয়েশিয়ান আছে। ওরা কথা বলছে, ওদের মধ্যে যেন অনেক নয়েজ আসতেছে। আমি সরি এটার জন্য। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আম আমার যেই জুনিয়ররা আছে, তো আমি ওদেরকে বলব যে আসলে সবার লাইফের গোল এক না। এবং আমার কাছে মনে হয় যে যদি কারো ইচ্ছা থাকে যে না আমি লাইফে আমি এটা করব, ওটা করব, কারণ আমি যেটা বিশ্বাস করি যে আসলে ভার্সিটির ট্যাগ নিজের গায়ে লাগেই কিন্তু আসলে কোনো লাভ নাই। কারণ ঢাকা ভার্সিটি থেকে এরকম প্রতি বছর বহু ছাত্র বেরোচ্ছে বেকার, কোনো জব নাই, কোনো ভালো কোনো জায়গায় জব করতে পারছে না, জাস্ট ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো হালকা কিছু মানে যেটা অল্প স্যালারির যেই জবগুলো আছে সেগুলো করছে। আমি বলছি না কিন্তু যে ঢাকা ভার্সিটি থেকে ভালো জায়গায় যাচ্ছে না, অবশ্যই ভালো জায়গায় যাচ্ছে। পাশাপাশি ঢাকা ভার্সিটির এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেখান থেকে আসলে বের হলে ছাত্রছাত্রীরা মানে বেশিরভাগ সিংহভাগ কোনো ভালো জায়গাতে যেতে পারছে না। তো আমি যেটা মনে করি মানুষের মেইন টার্গেট হওয়া উচিত যে আমার জব লাইফটা কেমন হবে? আমার ভার্সিটি লাইফটার চেয়েও আমার জব লাইফটা কেমন হবে? এখানে আসলে মেইন আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি কারো স্বপ্ন থাকে যে না আমি হচ্ছে একটা একাডেমির লাইফটা আমি লিড করব, আমি একটা রেজিমেন্টাল লাইফ আমি লিড করব, সেক্ষেত্রে তারা করতেই পারে। সেক্ষেত্রে তারা বিএমএ আছে বা হচ্ছে বিএনএ আছে। এখানে অনেক একাডেমি আছে বা মেরিন একাডেমি আছে। তারা লিড করতেই পারে। আর যদি তারা চায় যে না আমি বড় হয়ে আমি একটা কর্পোরেট জব করব, তো সেক্ষেত্রে তো হচ্ছে যে ভার্সিটি তো আছেই। এটা আসলে মানুষের স্বপ্নের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলব যে ভার্সিটির পিছনে না গিয়ে আমাদের যাওয়া উচিত আমি আসলে জ্ঞানটা ঠিকমতো পাচ্ছি কিনা, আমার নিজের ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা, আমার স্কিল গুলো এনহ্যান্স হচ্ছে কিনা। কারণ দিন শেষে মানুষ কিন্তু দেখবে যে আমি কতটা স্কিলড, আমি কতটা আমার কাজে আমি পারদর্শী, আমি কোন ভার্সিটি থেকে পাশ করলাম এটা দেখে কিন্তু হচ্ছে আমাকে জব দিচ্ছে না কেউ। হ্যাঁ, তো আসলে ওই যে টাইমটা থাকে যে আমি অমুক ভার্সিটির স্টুডেন্ট, তমুক ভার্সিটির স্টুডেন্ট, এটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে। হ্যাঁ, সেটা ওই স্টুডেন্ট লাইফ পর্যন্ত থাকে। ভার্সিটির একটা জার্সি গায়ে দিয়ে আমি গেলাম, একটু সবাই দেখতেছে যে আমি অমুক ভার্সিটির স্টুডেন্ট, এরকম একটা ফ্লেক্স থাকে। কিন্তু যখন জব লাইফে যায় তখন কিন্তু আসলে মানুষের ফ্লেক্সটা কিন্তু থাকে যে কে কে কত ভালো জায়গাতে আছে। হ্যাঁ, তো আমি বলব যে আসলে মেইন জায়গাটাতে ফোকাস করতে, মাঝখানের যেই রোড গুলো আছে এই রোডের চাকচিক্যে হচ্ছে না পড়ে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যের চাকচিক্যে হচ্ছে আমরা যদি ফোকাস করি, আমাদের লাইফটা আরো বেশি অনেক ইজি হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিফাত, তোকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাংলা আসার পর আমরা অফলাইনে হচ্ছে এরকম একটা আয়োজন করবো।
এন্ড তখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ, আরো বেশি ডিটেইলস হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আজকের মতো আমাদের এপিসোডটা এখানেই শেষ করি। ধন্যবাদ আচ্ছা আপনাদেরকেও ঠিক যারা আছে। অনেক, আমাদের অনেক আজকের ধন্যবাদ। এপিসোডটা দেখছেন।